আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার রামাদান ব্লগ। আর এই যে এত সুন্দর একটা চাঁদ নিয়ে আজকে আপনাদের সাথে রামাদান ব্লগটা শেয়ার করতে চলে আসলাম। আর এই সুন্দর চাঁদের মতো আপনাদের সবার জীবনটা যেন অনেক সুন্দর হয়, এটাই কামনা করছি। দেখতে দেখতে 8 নাম্বার রোজে আমরা চলে আসলাম। আর এই যে আজকে রামাদানের জন্য স্পেশাল যা যা রান্না করছি সেগুলো তো শেয়ার করবোই, আর তার সাথে কিন্তু স্পেশাল কিছু আছে, সেটা হচ্ছে আমার ছোট বোন আমাদের জন্য ইফতারে কি কি পাঠিয়েছে সেটাও। তো সবই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব ডাল দিয়ে লাউ শাক। লাউ শাক দিয়ে ডাল কে কে খেয়েছেন আমাকে জানান তো, খুবই মজা হয় তাই না? আর এই যে ডালটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর লাউ শাকটা দিয়ে দিলাম। এখন লাউ শাক আর ডালও ভালো করে কষিয়ে নেব, তারপর পরিমাণ মতো পানি দিব এবং হয়ে যাবে মজাদার একটি তরকারি। আর এই তরকারিটা যেরকম সুস্বাদু তেমনই কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। আর শাক তো এমনিতেই শরীরের জন্য অনেক বেশি পুষ্টিদায়ক, তার সাথে যদি এভাবে করে ডাল অ্যাড করে রান্না করা যায় টেস্টটাই ভিন্ন হয়ে যায়। আরেকটা জিনিস অ্যাড করলে টেস্ট আরো ভিন্ন হয়, সেটা পরে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আরেকটা তরকারিও হয়ে গেছে, ইলিশ মাছ দিয়ে মজাদার চাল কুমড়া তরকারি। এই তরকারিটাও কিন্তু অনেক বেশি মজা হয়। জান বাচ্চার জন্য মাছ ভুনা করেছি যদি তরকারি না খায়। আর এই যে বললাম না যে আরেকটা জিনিস অ্যাড করতে হবে এই তরকারিতে, সেটা হচ্ছে নাগামরিচ। লাউ শাক দিয়ে ডালের তরকারিতে যদি নাগামরিচই না হয় তাহলে কি টেস্ট আসে? টেস্ট একদমই আসে না, তাই নাগামরিচ অ্যাড করে দিলাম। আর এখন তো টেস্টটা ডিফারেন্ট হয়ে গেছে। এরই মধ্যে জান্নাতের বাবা কিছু সবজিও নিয়ে আসলো, সেটা হচ্ছে ওর পছন্দের লতি, তার সাথে আছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স কিন্তু খুবই মজা এবং পুষ্টিদায়ক, তার সাথে কাঁচা মরিচ, আর ছিল সিম ফুলকপি। সিম ফুলকপির সিজনটা কিন্তু লাস্টের দিকে চলেই আসলো, আর কদিন পরে আর সিম ফুলকপি পাওয়া যাবে না, তাই ভাবলাম যে সিজনের লাস্ট সিম ফুলকপি খেয়ে নেই। আর এই যে আলু চপের জন্য আলু ভর্তা করেছিলাম সেটা রয়ে গেছে, ওইটাও বাগার দিয়ে নিলাম। এভাবে আলু বাগার কিন্তু খুবই মজা, আমি তো প্রায় সময় আলুটা বাগার দিয়ে খেয়ে ফেলি, খুবই মজা লাগে। তারপর ভাবলাম যে কি করা যায়, রান্না করতে করতে একটু ক্রেভিংস হলো যে কিছু খাই, তো এখানে টক দই নিয়ে নিলাম। টক দইটা কিন্তু খাওয়া খুবই জরুরি, আর আমি মাঝে মাঝে টক দই এভাবে করে খাই, আমার কাছে বেশ ভালো লাগে। তো টক দই তো নিয়ে নিলাম, এখন এটার সাথে অ্যাড করব মধু। অনেকেই কিন্তু টক দইটা খেতে পারে না, বাট এভাবে মধু মিক্সড করে খেলে খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি টক দইটাও খেয়ে নিয়েছি কাজের ফাঁকে, ওদিক দিয়ে রান্না চলছে আর এদিক দিয়ে আমি একটু আমার শরীরে এনার্জি জুগিয়ে নিচ্ছি টক দই খেয়ে। আলহামদুলিল্লাহ সেহেরির টাইম হয়ে গেছে, তো সেহেরিটাও করে নিব। একটু পেঁয়াজু ছিল, পেঁয়াজুও নিয়ে নিলাম, তার সাথে আলু বাগার, চাল কুমড়ো তরকারি, ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো তরকারি খুবই মজা হয়েছিল মাশাআল্লাহ। আর তার সাথে এই লাউ শাকের ডালটাও। গুড মর্নিং এভরিওয়ান, আবার নেক্সট মর্নিং থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর নেক্সট মর্নিংয়ে ঘুম থেকে উঠেই এই যে আবার রান্নাবান্নার প্রস্তুতি নেওয়া শুরু করে দিলাম। আজকে কি কি রান্না করব সব কিছু কেটে একদম সব সেট করে ফেলেছি, এখন জাস্ট রান্নাগুলো করব, তাহলে হয়ে যাবে। এভাবে করে সব গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে অনেক বেশি ইজি হয় এবং অনেক তাড়াতাড়ি সব কিছু হয়েও যায়। আমি তো সবসময় এরকম গুছিয়েই করি, এটাই আমার কাছে ভালো লাগে। তো এই তো সবজিটা রান্না করছিলাম ইফতারের জন্য মেইনলি। আজকে ভেবেছি সবজি দিয়ে পরোটা খাবার, তার সাথে আরেকটা আইটেম করব, পরে দেখাচ্ছি কি আইটেম করব। তো সবজিটা রান্না করে নিচ্ছি, পাশের চুলায় আবার লাল লাল টমেটো দিয়ে চাটনি করব। টমেটোর চাটনি বা চাশনি যাই বলি, খুবই মজা হয়। আর এরকম লাল লাল টমেটো হলে তো কথাই নেই। সবজিও হয়ে গেছে ওইদিকে, আর এদিকে লাল শাক ভাজি করব। শাক রান্না করতে গেলে আমার কাছে খুবই আশ্চর্য লাগে এবং মজা লাগে, এতগুলো শাক কতটুকু হয়ে যায় তাই না? তো এদিকে লাল লাল টমেটো দিয়ে চাটনি হয়ে গেছে, লাল শাক হয়ে গেছে। আর আরেকটা মজার আইটেম হচ্ছে লাউ পাতা শুটকির বড়া। কালকে যেহেতু লাউ পাতা দিয়ে ডাল রান্না করেছিলাম, তো কিছু পাতা রেখে দিয়েছিলাম শুটকি দিয়ে বড়া ভাজবো, তাই তো শুকনা মরিচ ওইখানে আমি সেদ্ধ করে নিয়েছি পানিতে, তারপর পেঁয়াজ রসুন আর হচ্ছে শুটকি তেলে নিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর লাউ পাতাটা হালকা ভাপ দিয়ে নিয়েছি গরম পানিতে, না হলে কিন্তু ফোল্ড করার সময় অনেক বেশি প্রবলেম হবে। আর যদি এরকম ভাপ দিয়ে নেওয়া যায় তাহলে খুবই ইজিলি ফোল্ড করা যায়। তো আমি কিভাবে করে স্প্রেড করে শুটকি তারপর ফোল্ড করছি সবকিছুই আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, সেম টু সেম এভাবে করেই করতে হবে। তো আমি এক এক করে সবগুলো ফোল্ড করে নিব, আর আপনারা দেখতে থাকুন কিভাবে করে আমি সবগুলো করছি। অনেক বেশি ঝাল হয়েছে মনে হচ্ছিল, আমি অবশ্য জানি না, কারণ রোজা রেখে যেহেতু করছি তাই টেস্টটা বুঝে উঠতে পারছিলাম না, হয়তো বা লবণ কম বেশি হয়েছে কিনা বা ঝাল কেমন হয়েছে। বাট তারপরও এই যে প্রত্যেকটা ফোল্ড করা হয়ে গেছে, পরবর্তীতে খাওয়ার আগে ভেজে নিব। আর এই যে এতগুলো রুটিগুলো বানিয়ে এখন হালকা করে সেকে তারপর আমি ফ্রোজেন করব, এই জন্য সবগুলো এক এক করে সেকে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে বক্সে করে ফ্রিজে রেখে দিব। তার সাথে শরবতও বানিয়ে নিলাম, আজকে বিটরুটের শরবতও বানিয়েছি। শরবত বলেন জুস বলেন যাই বলেন, বিটরুটের এই জুসটা কিন্তু খুবই বেশি উপকারী হেলথের জন্য। আর আরেকটা আইটেম যেটা করব ইফতারের জন্য সেটা হচ্ছে
সুজির হালুয়া। যেহেতু পরোটা করব ভাজি করেছি, তো ভাবলাম যে একটু হোটেল স্টাইলের সুজির হালুয়া বানিয়ে নিই। এর জন্য প্যানে ঘি দিয়ে তার মধ্যে এলাচ দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটুখানি সুগার অ্যাড করব। সুগার অ্যাড করেও ভালো মতো করে সুজির সাথে ভেজে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর যেহেতু এটা হোটেল স্টাইলের একটু নরম হালুয়া হবে, তাই পানির পরিমাণটা বেশি দিতে হবে। তারপর লাস্ট মোমেন্টে যেয়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি উপর দিয়ে। এটা জাস্ট অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, বাট আমার মনে হয়েছে গুঁড়া দুধটা দিলে টেস্টটা একটু বেশি হবে। তারপর উপর দিয়ে কিশমিশ দিয়ে দিলাম। জান বাচ্চা বললো আজকে নাকি সে পরোটা খেতে চায় না, সে ব্রেড দিয়ে নসিলা খাবে, তাই তার জন্য ব্রেডটাও রেডি করে নিয়েছিলাম। ওপরে নসিলা স্প্রেড করে তারপর ওকে স্যান্ডউইচ আকারে করে দিব। আর ও সাইডের এই ব্রাউন অংশটুকু একদমই খেতে চায় না রুটির, ওইটাও কেটে দিব। আর এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ছোট বোন আমাদের জন্য চিকেন সাসলিক পাঠিয়েছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, তার সাথে হালিম, দুটোটাই ওই রান্না করেছে। আর আমার ওই ইফতার প্লেটটা রেডি হয়ে গেছে। এখানে চিকেন সাসলিক যেটা আমার বোন পাঠিয়েছে, তার সাথে সুজির হালুয়া করেছিলাম, সেই হালুয়া আছে, তার সাথে সবজি আছে, আর আছে পরোটা। আর এইবার রমজানে আমি চিন্তা করেছি যে প্রতিদিন ভাজা পোড়া খাবো না, কারণ প্রতিদিন ভাজা পোড়া খেলে এটা অনেক বেশি প্রবলেম হয়। আর যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের তো আর কি বলবো। তো এখানে গুড়ের শরবত প্রতিদিনই করে নিয়েছি, তার সাথে বিটরুটের জুস। জান বাচ্চা তো ওর খাম্মির হাতে চিকেন সাসলিক পেয়ে আজকে হিজাব পড়তেও ভুলে গেছে। সে বসে পড়েছে ইফতারের আগে ইফতার করতে। আর চিকেন সাসলিকটাও মাশাআল্লাহ খুবই মজা হয়েছে আমার বোনের হাতে। আর তার সাথে পরোটা দিয়ে হালুয়া আর সবজিটা খেতে অনেক বেশি মজা লেগেছে। হালিমটা দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। আপনারাও কিন্তু প্রতিদিন ইফতারে ভাজা পোড়া না খেয়ে এরকম ডিফারেন্ট মেনুগুলো ট্রাই করতে পারেন। আমার মনে হয় এটাই অনেক বেশি মজা এবং আরামের খাবার হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।